জিরোরে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা অবশ্যই আলোচনা করব। এই নিয়ে ষষ্ঠ দিন ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ পরিস্থিতি। শুধু তাই নয়, এবার আর কোনো রাগঢাক নয়, সরাসরি হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। আনকন্ডিশনাল রীতিমতো সারেন্ডার, নিঃশর্ত সারেন্ডারের কথা বলছেন যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এখানে প্রশ্ন উঠছে, তাহলে কি হতে চলেছে সরাসরি যুদ্ধ পরিস্থিতি? এবং রীতিমতো শুধু তাই নয়, ইরানকে এবার সরাসরি যেভাবে একেবারে যেরকম হুঁশিয়ারি দেওয়া হচ্ছে, এবং শুধু তাই না, ইরান এবং ইসরায়েলের যুদ্ধের আবহে ট্রাম্পের ফোন নরেন্দ্র মোদীকে, উভয় রাষ্ট্রপ্রধানের মধ্যে কথা হলো ৩৫ মিনিট। প্রেসিডেন্ট ট্রাম্পের হুঁশিয়ারির পরই দেশ ছাড়লেন ইরানের আল খামেনি। প্রথমে গোপন বাংকার, এরপর বৃহৎ কোনো রাষ্ট্রের আশ্রয়ে। এই মুহূর্তে কি তাহলে খামেনি রয়েছেন সেখানে? তাহলে ইরানের পতন কি শুধুমাত্র সময়ের অপেক্ষা? আমেরিকা ক্রমশ ইরানকে ঘিরছে। আমেরিকার গেম প্ল্যান কি? ভারতের পাল্টা চল কি? কারণ ভারতের যে কূটনৈতিক অবস্থান, সেটা কি হতে চলেছে? কেনই বা তুর্কি সীমানায় যাচ্ছে ভারতীয় সেনা বিমান বাহিনী? রাষ্ট্রসংঘ কি সিদ্ধান্ত নিল বাংলাদেশ সেনা সম্পর্কে? অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন এই মুহূর্তে সামনে আসতে শুরু করেছে। এবং শুধু তাই নয়, এর আগেও যেরকম ইসরায়েল বলেছিল যে ইরানের আকাশ তাদের দখলে, এবার কিন্তু সেই একই দাবি করছে আমেরিকা। এবং শুধু তাই নয়, একের পর এক পোস্ট করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবং শুধু তাই নয়, রীতিমতো আল খামেনিকে হুঁশিয়ারি। এবং তার মধ্যে গুরুত্বপূর্ণ, কারণ গতকালও আমরা দেখেছিলাম যে ইতিমধ্যে G7 বৈঠক থেকে গতকালই যেভাবে ট্রাম্প যেভাবে তিনি বেরিয়ে গিয়েছেন, তারপর ওয়ার রুমে বসে বিস্তারিত আলোচনা, এবং তারপর একের পর একেবারে নিঃশর্ত যে সারেন্ডারের কথা ইরানকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। কোন দিকে যাচ্ছে এই পরিস্থিতি? সামগ্রিক গোটা পরিস্থিতি নিয়ে আমরা আলোচনায় থাকবো এই মুহূর্তে জিরো আওয়ারে। আমাদের সঙ্গে এই মুহূর্তে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়। সত্যজিৎ, অনেকগুলো পরিস্থিতি তৈরি হয়েছে এই নিয়ে যে ষষ্ঠ দিন আজ ইরান এবং ইসরায়েলের যে পরিস্থিতি, গোটা মধ্যপ্রাচ্য জ্বলছে, মধ্যপ্রাচ্যের অশান্তির আগুন। তার মধ্যে দেখা গেল ইরানকে একেবারে নিঃশর্ত সারেন্ডারে হুঁশিয়ারি দিচ্ছেন ট্রাম্প, একটার পর একটা পোস্ট করছেন। এবং একই সঙ্গে কিছুক্ষণ আগেও আমরা দেখলাম যে নরেন্দ্র মোদীর সঙ্গে প্রায় ৩৫ মিনিট ট্রাম্পের এই কথা, এবং একের পর এক বিষয় সামনে আসছে। কোথায় গিয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে সামগ্রিক পরিস্থিতি? ভারতের অবস্থান কি? দেখো সর্বশেষ একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে, যখন আমরা জিরো আওয়ার করছি, সেই জিরো আওয়ারের ঠিক আগে কতগুলো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। খুব ভীষণ একটা ভয়ঙ্কর প্রেক্ষাপট, যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে, এবং অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেই প্রশ্নগুলোর উত্তর ইমিডিয়েটলি না পাওয়া গেল, এই উত্তরের মাধ্যমে আলটিমেটলি বিভিন্ন বড় বড় বিষয়গুলো সামনে আসবে। তোমাকে বলবো যে আজকে আমরা যখন এই প্রোগ্রাম করছি, তার কিছু আগে যে তথ্য আসছে যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের কথা হয়েছে, প্রায় ৩৫ মিনিট কথা হয়, এবং ফিজিক্যালি এই বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু কিছু ব্যস্ততার কারণে ডোনাল্ড ট্রাম্প তিনি বৈঠক ছেড়ে বেরিয়ে যাওয়ার পরই এই ফোনে কথাবার্তা হয়েছে। গুরুত্বপূর্ণ বিষয় কি? গুরুত্বপূর্ণ বিষয় হলো যে অপারেশন সিঁদুরের পর যে দূরত্বের কথা ভাবা হচ্ছিল, বলা হচ্ছিল, অনেক আলোচনা ছিল, সেগুলোকে ধূলিসাৎ করা যেতে পারে। এবং তার পাশাপাশি এই আলোচনার মাধ্যমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নরেন্দ্র মোদীরা বুঝিয়ে বলেছেন যে কেন ভারত নির্দিষ্টভাবে জঙ্গি ঘাঁটি পিওকেতে এবং পাকিস্তানে ধ্বংস করেছে, কেন সেখানকার বিভিন্ন যে এয়ারফোর্স বা যে বিমান ঘাঁটিগুলোকে আমাদের তরফে সেখানে নিশানা করা হয়েছে, এগুলো বুঝিয়ে বলা তো হয়েছে। পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প তিনি ইরান ইসরায়েলের প্রসঙ্গ তোলেন এবং ভারতের সাহায্য চান বলে বিভিন্ন সূত্র থেকে কনফার্ম করা হচ্ছে। এবং এক্ষেত্রে ভারতের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। ভারত শান্তির পক্ষে কথা বলেছে, এবং তার পাশাপাশি এই প্রসঙ্গ উঠেছে যে যদি এই কানাডায় যে বৈঠক G7 সামিট, সেখানে যদি আমেরিকা না করতো ভারতকে, সেক্ষেত্রে ভারতকে পিছিয়ে আসতো। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি উত্তর দিয়েছেন, প্রশ্নই ওঠে না, কমিটমেন্ট ফার্স্ট, অর্থাৎ যে কমিটমেন্ট ভারতবর্ষ করেছে আমরা বৈঠকে যোগ দিতাম, এরকমভাবে বুঝিয়ে বলা। এবং সামগ্রিকভাবে আমেরিকার সঙ্গে আরও একটা বোঝাপড়ার রাস্তা যখন তৈরি হচ্ছে, তখন গুরুত্বপূর্ণ বিষয় পশ্চিম এশিয়াতে, সেখানে ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন। তুমি যে তথ্য প্রথমেই বললে যে শর্তহীনভাবে আত্মসমর্পণ করতে হবে, এবং ইসরায়েল কি বলেছিল, 24 ঘন্টার মধ্যেই তারা ইরানের সর্বোচ্চ ধর্মীয় গুরু আল খামেনিকে তারা খুঁজে হত্যা করবে, কারণ তার আগে একাধিক বিজ্ঞানী এবং শীর্ষ সামরিক কর্তাদের তারা নিকেশ করেছে। এরপর গভীর রাতে যে ছবিটা পরিষ্কার হচ্ছে বিভিন্ন অংশ থেকে, যে আল খামেনি প্রথমে ইরানের নিরাপদ বাংকার, সেখান থেকে বৃহৎ কোনো একটি রাষ্ট্রে তিনি এই মুহূর্তে আশ্রয় নিয়েছেন বলে আমাদের বিভিন্ন সোর্স কনফার্ম করছে। এবং
এই বৃহৎ রাষ্ট্রটি প্রথম থেকেই ইরানের পক্ষে থেকেছে। বিভিন্ন টেকনিক্যাল ইস্যুতে আমরা তার নাম সামনে আনছি না। তার পাশাপাশি একটা বিষয় খুব পরিষ্কার হচ্ছে, যেটা আন্তর্জাতিক মহল মনে করছে, যে ইরানের পতনটা, অর্থাৎ বর্তমান যে আল খামেনির নেতৃত্বে, সর্বোচ্চ ধর্মীয় গুরুর নেতৃত্বে যে ইরান রয়েছে, সেই ইরানের পতনটা শুধুমাত্র এখন সময়ের অপেক্ষা। এবার যে বিষয়টি ঘটতে যাচ্ছে, যে সিরিয়ায় যেমন আমেরিকার নিয়ন্ত্রিত একটি পাপেট সরকার চলছে, ইরানের ক্ষেত্রেও সেটাই হবে। কারণ আমেরিকা ক্রমশ বিভিন্ন ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশ এবং গালফ কান্ট্রিজ দিয়ে ইরানকে ক্রমশ ঘিরছে। এরকম একটা অবস্থায় আমাদের নিজস্ব জাতীয় স্বার্থ, কারণ পশ্চিম এশিয়া, সেন্ট্রাল এশিয়াতে ভারতের প্রচুর বিনিয়োগ, আমাদের প্রচুর বাণিজ্য, যেই বাণিজ্যের কারণে ভারতবর্ষের যে দ্রব্যমূল্য, পেট্রোল, সব কিছুর দাম একটা নিয়ন্ত্রণের মধ্যে এই মুহূর্তে রয়েছে। আমাদের যে ডিফেন্স স্ট্র্যাটেজিও অনেকটাই ছড়িয়ে রয়েছে এই ওয়েস্ট এশিয়া এবং সেন্ট্রাল এশিয়া জুড়ে, সেটার কী হবে? এবং তোমাকে বলে রাখবো যে পাকিস্তানের মতো মির্জাফর, তারা যেভাবে ইরানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, মুখে বলছে ব্যালিস্টিক মিসাইল দেব, কিন্তু যে তথ্য আসছে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তরফে যে প্রেস রিলিজ আমাদের হাতে আসছে, তাতে ভারতীয় সময় আগামীকাল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে ক্লোজ ডোর বৈঠক করবেন, দুপুরের যে লাঞ্চ তিনি সারবেন। এবং এখানে বলা হচ্ছে পরিষ্কারভাবে যে পাকিস্তানের যে বিভিন্ন এয়ারবেস, সারগোদা আছে, নূর খান রয়েছে, জেকাবাবাদ রয়েছে, এই প্রত্যেকটি এয়ারবেসে যে তথ্য আমরা জানতে পারছি বিভিন্ন অংশ থেকে, যে ইসরায়েলের F-16 এবং F-35 এই যে ফাইটার জেট, তারা পাকিস্তানের এয়ারবেস ব্যবহার করে ইরানে গিয়ে এয়ার স্ট্রাইক করছে। একটাই কারণে, টাইম ডিউরেশনটা কমে যাবে। যদি ইরানকে অন্যভাবে, ইসরায়েলকে অন্যভাবে ইরানের উপর আক্রমণ করতে হয়, তাহলে অনেক সময় সাপেক্ষ। কিন্তু যদি আমেরিকার সমর্থন নিয়ে পাকিস্তানের মাটি ব্যবহার করে, অনেক সহজে সেটা হবে, এবং সেটাই ইসরায়েল করছে। ইসরায়েল তার স্ট্র্যাটেজিতে ঠিক আছে, কিন্তু পাকিস্তান ইরানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। এই যে ব্যালিস্টিক মিসাইল দেবে, পরমাণু হামলার হুমকি, শুধুমাত্র আসিম মুনির এবং শেহবাজ শরীফ তারা পাক জনতাকে শান্ত করতে এটা করছেন বলে বিশেষজ্ঞরা মনে করছেন। এর পাশাপাশি যে তথ্যে আমরা আসছিলাম, যে প্রসঙ্গে, যে আমাদের ক্ষেত্রে কি হবে, কারণ চাবাহার পোর্ট আমরা বিনিয়োগ করেছি, চাবাহার পোর্টের পাশে আমাদের নেভাল বেস আছে, সেগুলো অদূর ভবিষ্যতে না থাকার সম্ভাবনা বেশি। ভারতের পাল্টা চাল কি, আমাদের গেম প্ল্যান কি? আমাদের গেম প্ল্যানটা খুব পরিষ্কার, আমরা ইতিমধ্যে সেটা দাবার চালের মতো দক্ষতার সঙ্গে চেলেও দিয়েছি। সেটা হলো আর্মেনিয়া। তুমি দেখবে যে আজকে সকালেই ভারতীয় যারা স্টুডেন্টস, তারা আর্মেনিয়ার রাজধানীতে গত রাতে ছিল, আজকে তারা ভারতে এসে পৌঁছে গেছে। আর্মেনিয়া হচ্ছে আমাদের পরবর্তী তুরুপের তাস। আমি একদম নির্দিষ্ট করে আমাদের স্ক্রিনে এই ম্যাপটা দিয়ে বোঝানোর চেষ্টা করব। কেন? তিনটে দেশকে বলছি, আর্মেনিয়া, সাইপ্রাস এবং গ্রিস। তুমি দেখবে যে আমরা যে তথ্য দিচ্ছি যে তুর্কির সীমানায় যাচ্ছে ভারতীয় সেনা। কেন? কারণ আর্মেনিয়া হচ্ছে ভারতবর্ষ থেকে সারা পৃথিবীতে একমাত্র রাষ্ট্র আর্মেনিয়া যারা সবথেকে বেশি সামরিক অস্ত্র ভারত থেকে কেনে, এবং তারা আর্টিলারি আমাদের কাছ থেকে হেলিকপ্টার নেয়, আমাদের থেকে তেজস এয়ারক্রাফট নিচ্ছে, তারা ব্রহ্মস চেয়েছে, আমাদের সঙ্গে সমঝোতা হয়েছে, আমরা সম্ভবত দেব। এবং আর্মেনিয়া বলেছে যে আমাদের তরফে একটা এয়ারফোর্স বেস সেখানে তৈরি করতে আমরা সম্মতি জানিয়েছি বলে বিভিন্ন সূত্র থেকে আমরা জানতে পারছি। এবং সেখানকার নির্দিষ্টভাবে সুনিক করিডর, এই সুনিক করিডর হচ্ছে আর্মেনিয়ার চিকেন নেক, আর্মেনিয়ার চিকেনের সুনিক করিডর, যেটার মাধ্যমে আর্মেনিয়া ইরানের সঙ্গে যোগাযোগ রাখতো এবং বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগ রাখতো। নির্দিষ্টভাবে তুরস্কের লক্ষ্য হলো এই সুনিক করিডরটা দখল করা। তাহলে আর্মেনিয়াকে বিভাজিত করতে পারবে বহির্বিশ্বের থেকে পুরোপুরিভাবে। আমাদের এয়ারফোর্স এই সুনিক করিডর এখন থেকে পাহারা দেবে। আর্মেনিয়ার সঙ্গে আমাদের সেই সিদ্ধান্ত, সেই সমঝোতা মোটামুটি হয়ে গেছে। এর পাশাপাশি সাইপ্রাস, তুমি একটা ছবি দেখবে যে সাইপ্রাসে সেখানকার রাষ্ট্রের যারা শীর্ষস্থানীয়, তারা আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটা উঁচু বিল্ডিংয়ের উপর দাঁড় করিয়ে দূরের একটা অংশ দেখাচ্ছেন। আমরা স্ক্রিনে সেটা দেখাবো। এই ছবিটা আন্তর্জাতিক দুনিয়ায় ভীষণ গুরুত্বপূর্ণ। কি দেখাচ্ছিলেন বলো তো? এটা সাইপ্রাস দেখাচ্ছিল যে তুরস্ক কিভাবে উত্তর সাইপ্রাসটাকে দখল করে রেখেছে, ঠিক আমাদের পিওকের মতো। এবং নরেন্দ্র মোদীর কাছে সাহায্য চাইছেন তারা, যে উত্তর সাইপ্রাসকে আবার তাদের আগের অবস্থানে ফিরে দিতে হবে। ভারতের সাহায্য তারা চেয়েছে, ভারত থেকে তারা 20 কেজি অস্ত্র কিনছে, এবং তারাও বলেছে যে তাদের দেশে একটা সামরিক এবং একটা এয়ারবেস ভারত যেন তৈরি করে, সে ব্যাপারে ভারত সম্মতি জানিয়েছে। অর্থাৎ তুরস্কের দুটো দিকে
আর্মেনিয়া এবং সাইপ্রাসে ভারতের সেনা এবং এয়ারফোর্স এরপর থেকে থাকবে। যেমনভাবে সেন্ট্রাল এশিয়ার একাধিক দেশে আমাদের রয়েছে, আমাদের সুখোই আছে, আমাদের ব্রহ্মোস ফিটেড সুখোই সেখানে অবস্থান করছে। এবং তার পাশাপাশি তোমাকে বলবো যে এই গ্রিসের সঙ্গেও আমাদের কথা হয়েছে। গ্রিসের সঙ্গে আমাদের যে কথাটা হয়েছে তাহলে এরকম, গ্রিসের সঙ্গে আমাদের ইতিমধ্যেই ইনোচিন নামে একটি যে যৌথ মহড়া হয়ে গেছে। গ্রিসও একেবারেই তুরস্ক বিরোধী, যেহেতু তুরস্ক ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশ এবং গ্রিসও ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশ, ফলে উভয় সরাসরি লড়াইয়ে আসতে পারে না চুক্তি অনুসারে। কিন্তু গ্রিস কোনোভাবেই তুরস্ককে সহ্য করতে পারে না, তারা ভারতের সাহায্য চেয়েছে, ভারতের সঙ্গে সামরিক সমঝোতায় তারা যাচ্ছে এবং আমাদের যৌথ মহড়া চলছে। ফলে তুরস্কও, কেন আমরা তুরস্ক, কারণ পাকিস্তানকে বিভিন্ন ড্রোন দিয়ে অপারেশন সিঁদুরের সময় সাহায্য করেছে এই তুরস্ক। এবং তার পাশাপাশি তোমাকে বলবো যে তুরস্কের সম্পর্কে সতর্ক হওয়ার সময় ইমিডিয়েটলি চলে এসছে, কারণ তুরস্ক আরও কিছু ভারত বিরোধী সিদ্ধান্ত নিয়েছে, বাংলাদেশকে ব্যবহার করে আমরা ইমিডিয়েটলি আসছি। তোমাকে বলবো যে কাশ্মীর ইস্যুতে, পিওকে ইস্যুতে, পাক অকুপাইড কাশ্মীর ইস্যুতে বারে বারে সাইপ্রাস এবং একই সঙ্গে তোমার আর্মেনিয়া এবং তার পাশাপাশি এই গ্রিস, তারা বারে বারে ভারতের পক্ষে দাঁড়িয়েছে। ফলে ভারত গুরুত্বপূর্ণ অংশে সেখানে পৌঁছচ্ছে। সেন্ট্রাল এশিয়াতে আমাদের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি আমরা একেবারে তুরস্কের সামনেই তৈরি করছি, একেবারে তাদের খুব কম দূরত্বের মধ্যে আমাদের এই ঘাঁটি তৈরি হবে, যে তুরস্ক কোনো ট্যাপও না করতে পারে। তার পাশাপাশি পূর্ব দিকের যে দেশটি রয়েছে, আপাত দৃশ্যত সেটি প্রতিবেশী রাষ্ট্র, তার কিছু ঘটনা ইতিমধ্যে আমাদের কাছে এসে পৌঁছচ্ছে। ভীষণ গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট আসছে, কারণ যে তথ্য আমাদের কাছে পৌঁছচ্ছে রাষ্ট্রসংঘের তরফে, ইতিমধ্যে সেখানকার রাষ্ট্রসংঘের যে গণহত্যা যে বিষয়ক যে দপ্তর আছে, সেই দপ্তরের যিনি আধিকারিক, তিনি সেখানকার সেনা প্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে বৈঠকটি করেছেন। বৈঠক করে জানান, প্রচুর অভিযোগ করে বলেন যে রাষ্ট্রসংঘের নির্দিষ্টভাবে যে পিস কিপিং মিশন রয়েছে, সেই পিস কিপিং মিশনের ক্ষেত্রে বাংলাদেশের কে আর থাকতে হবে না, তাদেরকে সেখান থেকে বাদ দেওয়ার একটা প্রস্তাব ইতিমধ্যে এসছে। এক্ষেত্রে যে বিষয়টি রাষ্ট্রসংঘ বলছে যে তাদের অর্থনৈতিক সমস্যা, কিন্তু সর্বিষ্টা তুমি রাষ্ট্রসংঘের ওয়েবসাইট সার্চ করে দেখতে পাবে যে তারা কিন্তু অন্যান্য দেশকে এভাবে এখনো পর্যন্ত বাদ দেয়নি। এক্ষেত্রে সূত্র বলছে যে যেহেতু আমরা স্ক্রিনে রাখবো বাংলাদেশ পুলিশ ইতিমধ্যেই সেখানকার মোহাম্মদ ইউনুস এই ব্যবসায়ী অন্তর্বর্তী সরকারের প্রধানকে ফ্যাসিস্ট বলে আখ্যা দিয়েছে তাদের অফিসিয়াল নোটে দুর্নীতি পরায়ণ বলেছে। সেই নোট আমরা স্ক্রিনে রাখবো। তারপর নির্দিষ্টভাবে মোহাম্মদ ইউনুসের যে আন্তর্জাতিক পার্ট রয়েছে, তাদের মাধ্যমেই বাংলাদেশ সেনাবাহিনীকে অনেকটা বিচ্ছিন্ন করতে, হেনস্থা করতে রাষ্ট্রসংঘের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে অনেকেই এই দাবি করছেন। তবে আরও একটি ভালো বিষয় আসছে, একটি পজিটিভ দিক আসছে। রাষ্ট্রসংঘের মানবাধিকার বিষয়ক যিনি অন্যতম প্রধান ভলকার তুর্ক, তিনি বলেছেন যে যদি বাংলাদেশে কোনো নির্বাচন করতে হয়, সেটা অল পার্টি অর্থাৎ সমস্ত দলকে নিয়ে করতে হবে, আওয়ামী লীগকে নিয়ে করতে হবে। এরপরেই ইউনুস সিঁদুরে মেঘ দেখছেন। নির্দিষ্টভাবে কি বলেছেন যে রাষ্ট্রসংঘে তাকে বাংলাদেশ সেনাবাহিনীকে কার্যত ব্ল্যাকলিস্টেড করছে শান্তিরক্ষা মিশনের ক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনীকে, এবং তাদের হয়ে অর্থাৎ বাংলাদেশে সমস্ত রাজনৈতিক দলকে নিয়ে যে নির্বাচনের কথা বলেছেন ভলকার তুর্ক। এই দুটি বক্তব্য আমরা দর্শকদের শোনাবো। সর্বিশ্বর Government and political parties in Bangladesh are making progress through dialogue. I urge meaningful advances on reforms to create an environment for free and inclusive elections. However, I'm concerned about recent changes to legislation to allow the banning of political parties and organizations and all related activities. This unduly restricts the freedoms of association, expression and assembly. সেখানে একটি বিশ্বাসযোগ্য, শান্তিপূর্ণ এবং অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চাই। তার অভাবে বেতন দিতে না পারা জাতিসংঘ আগামী 1 মাসের মধ্যেই দেউলিয়া হতে যাচ্ছে। এমনকি যে শান্তিরক্ষী বাহিনীতে রাখার দোহাই দিয়ে বাংলাদেশের সেনাবাহিনীকে সরকারের নির্দেশ অমান্য করতে বাধ্য করা হয়েছে, সেই শান্তিরক্ষী বাহিনীও আর চালাতে পারবে না জাতিসংঘ।
টাকার অভাবে, এবং এ নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। এবং চীন জাতিসংঘকে আর অর্থ দিতে পারবে না বলে জানিয়ে দেওয়ার পর থেকেই এই সংকট শুরু হয়েছে। শান্তিরক্ষী বাহিনীতে নতুন সদস্য সংগ্রহ বন্ধ করা হয়েছে। হোয়াইট হাউস থেকে লিক হওয়া কাগজপত্র এমনটাই বলছে। নির্দিষ্টভাবে শর্মিষ্ঠা যে তথ্য আমরা দেখালাম দর্শকদের, একটা বিষয় বলে দিই, খুব দ্রুত বলি, সেটা হলো যে তুরস্কের যে ষড়যন্ত্র ভারতের বিরুদ্ধে, সেই ষড়যন্ত্র হলো তুরস্ক ইতিমধ্যেই বাংলাদেশের জাহাজ ভর্তি করে প্রচুর ড্রোন পাঠিয়েছে। সেই ড্রোনকে অপারেশন সিঁদুরের মতো ফের পূর্ব সীমান্ত দিয়ে আমাদের বিরুদ্ধে ব্যবহার করা হবে। এবং তোমাকে তার পাশাপাশি বলবো যে এই মাসের শেষে ওয়াকারুজ্জামান তিনি চীনে যাচ্ছেন, তার আগে ওয়াকারুজ্জামানকে কার্যত সাইড করতে সেখানকার NSA খলিলুর রহমান তিনি বৈঠকে বসছেন পাকিস্তানে গিয়ে ISI চিফ আসিম মলিকের সঙ্গে ভারত বিরোধী চক্রান্তে বাংলাদেশকে ব্যবহার করতে। এরপর পূর্ব সীমান্ত নিয়ে নতুন করে ভাবার সময় এসছে এবং সতর্ক সময় এসছে। একেবারে তাই সত্যজিৎ, একেবারে একটু সঙ্গে থাকা অনুরোধ করছি। শুধু তাই না, আর ইরান এবং ইসরায়েলের যুদ্ধের এই পরিস্থিতির মধ্যে নতুন করে ট্রাম্পকেও ফোন করে বা নরেন্দ্র মোদীর সঙ্গে এই 35 মিনিটে কথোপকথন কতটা বার্তা, ঠিক এই সময়টা প্রেক্ষাপট অনেক গুরুত্বপূর্ণ। এবং এই সময় আমরা আলোচনার জন্য পেয়ে গেছি, আমাদের সঙ্গে রয়েছেন অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরী, যোগ দিচ্ছেন আমাদের সঙ্গে। কর্নেল চৌধুরী, স্বাগত জানাচ্ছি জিরো আওয়ারে। একটু সঙ্গে থাকা অনুরোধ করছি দ্রুত বিরতিতে। একদিকে ইরানকে ট্রাম্পের সরাসরি হুঁশিয়ারি, অন্যদিকে ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদীর 35 মিনিটের কথোপকথন, সব মিলিয়ে এখন কোন দিকে যাচ্ছে পরিস্থিতি? আমাদের সঙ্গে রয়েছেন আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়, যোগ দিয়েছেন বিরতিতে যাওয়ার আগে কর্নেল দীপ্তাংশু চৌধুরী। সত্যজিৎ, তোমার প্রশ্ন। দীপ্তাংশু বাবু, কিছু আসছে যে আল খামেনি তিনি দেশ ছেড়েছেন এবং ডোনাল্ড ট্রাম্প চরম হুঁশিয়ারি দিয়েছেন। পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প আগ্রহ প্রকাশ করে আমাদের প্রধান নরেন্দ্র মোদীকে। এবং তার পাশাপাশি আপনাকে বলবো যে তুরস্ক বেশ কিছু ভারত বিরোধী চক্রান্ত করছে এবং বাংলা এবং আমাদের সামরিক ঘাঁটিগুলোকে বিস্তৃত করছি। ভারতের পাল্টা চালটা কি ঠিক কীভাবে রিটার্ন করতে পারি, গোটা বিষয় নিয়ে প্রত্যাঘাত ঠিক কোন দিকে হতে পারে? আমি মাঝখানে কিছুটা শুনতে পারিনি, তবু আমি যেটা শুনেছি তুরস্কর ড্রোন আপনি যেটা দেখালেন একদম সঠিক। ইতিমধ্যে বাংলাদেশে তুরস্ক ড্রোন পাঠিয়েছে, তাদের একটা জাহাজ এসছে যেখান থেকে আমরা দেখেছি যে বহু ড্রোন যেগুলো পাকিস্তান অপারেশন সিন্দুরে ইউজ করেছিল, একইভাবে সেই সেম মেক তুরস্ক ড্রোন অনেক কোয়ান্টিটিতে বাংলাদেশে পাঠিয়েছে। নিশ্চিতভাবে বাংলাদেশে এটা খেলার জন্য নয় অথবা তুরস্কর সঙ্গে কোনো জয়েন্ট এক্সারসাইজ নয়, এটা ভারতের বিপক্ষে ইউজ করবে। বিশেষ করে পূর্বে যেসব রাজ্যে আছে আমাদের পশ্চিমবাংলা এবং 7টি উত্তর পূর্ব যে 7 সিস্টার্স, তার বিরুদ্ধে ইউজ করবে, এটা খুব ক্লিয়ার। তার সঙ্গে আর একটা খুব ইম্পর্ট্যান্ট খবর হচ্ছে, গুরুত্বপূর্ণ খবর হচ্ছে যে বাংলাদেশের যে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার এই খলিলুর রহমান, উনি ঠিক লন্ডন ভিজিটের আগে চীন এম্বাসিতে বাংলাদেশে গিয়ে রিকোয়েস্ট করেছে যাতে ISI চিফ এবং পাকিস্তান সামরিক বাহিনীর অপারেশন সিন্দুরের পর যে নিজেকে ফিল্ড মার্শাল বলে নিজেকে আপলিফট করলো, এই ফিল্ড মার্শাল আমি বলতে পারবো কিনা আমি জানি না, আমার মুখে এটা বেরোবে না, জেনারেল আসিম মুনির, যিনি এখন আপনি দেখালেন মার্কিন যুক্তরাষ্ট্র আজকে আমাদের রাত 10টা, ওদের দুপুরের লাঞ্চ করবে মার্কিন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্টের সঙ্গে। একইভাবে এই খলিলুর রহমান কিন্তু চেয়েছে যে ওখানে ওদের সঙ্গে এই ISI চিফ অথবা আসিম মুনিরের সঙ্গে একটা মিটিং অন্য একটা রাষ্ট্র চায় না, যেটা চীনকে বলেছে। যদিও আমি এটা বলছি ব্যক্তিগত আমার ওপিনিয়ন, এটা মার্কিন যুক্তরাষ্ট্র, কারণ খলিলুর রহমান মার্কিন যুক্তরাষ্ট্র নাগরিক। দ্বিতীয়, ও 2-3 মাস আগে এসেছিল। কেন এসেছিল? রাখাইন প্রভিন্সে যে মানব করিডোর যেটা বানাবার জন্য চট্টগ্রাম থেকে রাখাইন প্রভিন্স, তার একটা রিপ্রেজেন্টেটিভ হয়ে এসেছিল। হঠাৎ তাকে 2 মাস পর বানিয়ে দেওয়া হলো উপদেষ্টা এবং ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার বাংলাদেশের। সে এখন যাবে চায়নায়, তার ভিজিট এই খুব শিগগিরই চায়না, চীনে একটা সফর আছে এবং চীনে গিয়ে কার সঙ্গে দেখা করবে? ISI জেনারেল আসিম মালিক এবং অথবা এই জেনারেল আসিম মুনির যে
হাঁটু গেড়ে বসে গেছিল ভারতের সঙ্গে লড়াই করতে করতে 3 দিনের মধ্যে। তার সঙ্গে নিশ্চিতভাবে একটা টেমপ্লেট প্লট তৈরি হচ্ছে, একটা প্রশ্নচিহ্ন আছে তাদের কেন চায়না গিয়ে এদের সঙ্গে কথা বলবে। তাই সত্যজিৎ বাবু আমাদের খুব সতর্ক থাকতে হবে। শুধু আমাদের না, মার্কিন যুক্তরাষ্ট্র এরা কিন্তু ফ্র্যাঙ্কেনস্টাইন যদিও এখন সে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক, মার্কিন যুক্তরাষ্ট্রের কথা শুনছে। কারণ বাংলাদেশ এমন একটি রাষ্ট্র যেখানে চায়না এবং মার্কিন যুক্তরাষ্ট্র দুটো টানা হাতড়া করছে। ছিঁড়ে যাবে 18 কোটি মানুষ যারা বাংলাদেশে আছে, তারা জানবে না এই রাষ্ট্রটা তাদের রাষ্ট্র, তাদের ভূমি, তাদের জমি। এই দুটো মহান রাষ্ট্র, একদিকে চায়না, একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র, টানা হাতড়ায় সাধারণ বাংলাদেশের নাগরিক কোথায় যাবে? সত্যি একটা বিষয় আপনার কাছে আসবো, খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে রাষ্ট্রসংঘের তরফে তাদের অর্থাভাবকে সামনে দেখিয়ে ইতিমধ্যে ওয়াকারুজ্জামানের সঙ্গে বৈঠক করেছেন তাদের তরফে, যিনি এই হত্যার বিষয়টি দেখেন বা গুম খুন ব্যাপারটি দেখেন। তিনি বলেছেন যে কাগজপত্র বা যে সোর্স আমাদের কনফার্ম করছে, বাংলাদেশের যে রাষ্ট্রসংঘের যে পিস কিপিং মিশন আছে সেখান থেকে বাংলাদেশের সেনাকে বাদ দেওয়া হচ্ছে, এবং অনেকে বলছেন এর সঙ্গে ইউনুসের ষড়যন্ত্র আছে। বাংলাদেশ সেনাকে অর্থ হবে হেনস্থা করার জন্যই ইউনুস তার যে ইন্টারন্যাশনাল লবি দিয়ে এই কাজটা করিয়েছে। বাংলাদেশ সেনা এবং সেনাপ্রধানকে তিনি একটা দিকে সাইড করতে চাইছেন এবং তিনি এদিকে প্রাসঙ্গিক করতে চাইছেন। দীপ্তাংশু বাবু। একদম সত্যজিৎ বাবু, বাংলাদেশ সামরিক বাহিনীর একমাত্র অবজেক্টিভ থাকে, যারা সামরিক বাহিনীতে আছে অফিসার্স এবং ব্যাটালিয়ন, তারা এই রাষ্ট্রপুঞ্জে যে পিস কিপিং ফোর্স থাকে সেখানে কিরকম ভাবে যাওয়া যায়। কারণ এখানে একটা অ্যাডিশনাল ইনকাম পাওয়া যায়, ডবল ইনকাম, যে ইউএন যে পিস কিপিং ফোর্সের তাদের আলাদাভাবে একটা মাইনে দেওয়া হয়, এবং যে রাষ্ট্রে মানে বাংলাদেশ রাষ্ট্রে যে পয়সা পাচ্ছে। তো এই সমস্ত অফিসার তারা দুটো ইনকাম, দুটো পয়সা পায়, এবং প্রত্যেক অফিসার, বাংলাদেশের আর কোনো জায়গা নেই যেমন ভারতবর্ষে যুদ্ধ আছে, বাংলাদেশ এতদিন আর্মির কোনো এক্সপিরিয়েন্স নেই, তারা কোনোদিন যুদ্ধ লড়েনি। তারা একমাত্র একদিকে যেখান থেকে এক্সপিরিয়েন্স কিছু গেইন করতে পারে সেটা হচ্ছে রাষ্ট্রপুঞ্জের এই শান্তি, যে আর্মি যায়, সামরিক বাহিনী যায়, সেখানে একটা পাঠ হওয়া, সেটার দিকে প্রত্যেকে তাকিয়ে থাকে। এবং ইউনিস খুব সতর্কভাবে পেছন দিকে আস্তে করে টেনে দিল, কারণ আলটিমেটলি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তারই লোক হচ্ছে এই ইউনিস, মোহাম্মদ ইউনিস, এই অন্তর্বর্তী দুর্বৃত্তের সরকার, মৌলবাদী সরকারের হেড। খুব সংক্ষেপে জানতে চাইবো যে শুধুমাত্র পাকিস্তান নয়, তুরস্ক আমাদেরকে ঘেরার চেষ্টা করছে, আমাদেরকে আক্রমণ করার চেষ্টা করছে পূর্ব দিক থেকে। আমরাও ঠিক তেমনিভাবে ঘিরছি আর্মেনিয়া এবং অন্যান্য দেশ থেকে। এই স্ট্র্যাটেজিটা কত ঠিকঠাক এবং প্রপারলি কাজ করবে, খুব দ্রুত জানতে চাইবো দীপ্তাংশু বাবু। দেখুন সত্যজিৎ বাবু, তুরস্ক এখন যখন ইরান ইসরায়েল বড় হচ্ছে, অলরেডি ইরানের পাশে দাঁড়িয়েছে, এবং আমরা ইতিমধ্যে জানি তারা প্রোডাকশন, তাদের ওয়েপন প্রোডাকশন, মিসাইল প্রোডাকশন মানে 2 টাইমস বাড়িয়ে দেওয়া হয়েছে, এটা বাড়ানো হয়েছে, এটা আমরা আপনি যেটা দেখালেন ঠিক একেবারে সঙ্গে যারা বলছিলেন, যেটা শর্মিষ্ঠা, যে তুরস্ক যেন ভারতকে আক্রমণের ছক করছে অপারেশন সিঁদুর থেকে। পাল্টাচাল তুরস্কের দুদিকে এবং তুরস্ককে আমরা ঘুরছি। একই সঙ্গে আমেরিকার ফোন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোন আমাদের প্রধানমন্ত্রীর কাছে, সমঝোতার পথে উভয় বৃহৎ রাষ্ট্র। একদমই তাই। আর মধ্যপ্রাচ্যের সব পরিস্থিতি কোন দিকে যায়, তাহলে কি যুদ্ধ শুরু, সব দিকেই আমাদের নজর থাকবে। দুজনকেই ধন্যবাদ জানাবো। আপাতত বাবা 0 আওয়ার এখানে শেষ করছি।